আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান। জানিয়ে দিব নাসিফা কামাল সহ সাবেক ৩ এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আরও জানিয়ে দিব ২ শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা। এবং আরও জানিয়ে দিব হেফাজতের সমাবেশে গুলি হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব সবকিছু সংস্কারের পরই দ্রুত সম্ভব নির্বাচন বলছে ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান, বাংলাদেশের শিক্ষার্থী নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করা সরকার এর মধ্যে ২রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের প্রশ্নে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশে কোরিয়া এবং আফ্রিকা অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, কিন্তু ততক্ষণ বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর ৩ দিন পর ৫ই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলা নিয়ে যায়, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষামান ছিল। সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্থিতিকর, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরো সতর্ক করে তুলছিলেন। বিশৃঙ্খলার মধ্য দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করছে। তারা ১,৭১৯টি গুলি ছুটছে, ১৪,০০০ ফাঁকা গুলি ছুটছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে ৩১টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছেন। নাফিসা কামাল সহ সাবেক ৩ এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। সাবেক অর্থমন্ত্রী আফম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও তার মেয়ে নাসিফা কামাল সহ ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাকি ৩ জন হচ্ছেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। রবিবার ১৮ আগস্ট তাদের সম্পদ অনুসন্ধান দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের কমিটির গঠন করা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, ফেনী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামের রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন। লাইসেন্স নেওয়ার ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় তারা। মালয়েশিয়ার সিন্ডিকেটে বা চক্র যোগ দেওয়ার পর গত ১৩ বছরে দেশটির প্রায় ৮,০০০ কর্মী গেছে নিজাম হাজারির এজেন্সির নামে। মালয়েশিয়ার সবচেয়ে বেশি কর্মী পাঠানোর এজেন্সির তালিকায় ৪ নম্বর স্থান পেয়েছিল স্নিগ্ধা ওভারসিজ। ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5 অ্যান্ড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। মালয়েশিয়া এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষ রয়েছে 5M ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের পর থেকে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য ২,৫০০-এর মতো কর্মী পাঠিয়েছে। তবে মালয়েশিয়ার চক্র ঢুকে এবং এজেন্সি একাই ছাড়পত্র নিয়ে ৮,৫৯২ কর্মীর। ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ প্রতিষ্ঠাতা আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর দিক দিয়ে ৫ম অবস্থানে রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগে তাদের তেমন কোনো কার্যক্রম ছিল না। বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ কর্মী।
তবে মালয়েশিয়া চক্র ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে গেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন ৭,৮৪৯ কর্মী। চক্র গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সির গঠনের বাইরার সভাপতি। সাবেক অর্থমন্ত্রী আফম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটলস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটলস ইন্টারন্যাশনাল নামে মালয়েশিয়া গেছেন মোট ৯,৮৮১ জন। চক্র গঠনের সময় আফম মোস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছিলেন। 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আরও একটি মামলা। পুনরায় ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM তরিকুল ইসলামের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম মামলাটি করেন। বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত বেঞ্চ সহকারী সিরাজুল হক প্রথম ওই তথ্য নিশ্চিত করছেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও জয়পুরহাটে 11টি মামলা করা হয়েছে। এর মধ্যে 10টি মামলায় হত্যার অভিযোগ, অন্য হচ্ছে অপহরণ মামলা। নতুন এই মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নজরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি সাবেক গোয়েন্দা প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বড়ুয়া ও ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, গত 19 জুলাই পুরান ঢাকার জনসন রোডের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি ছিল। সেদিন বিকেলে শিক্ষার্থীদের কর্মসূচি ছাত্রলীগ যুবলীগ হামলা চালায়। হামলাকারীদের গুলিতে কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী ওমর ফারুক গুরুতর জখম হন। পরে ইকরামকে পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ওমর ফারুক মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হেফাজতের সমাবেশে গুলি হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানী মতিঝিল শাপলা চত্বরে 2013 সালে 5ই মে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালায় গণহত্যা করে বলে অভিযোগ তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার 18 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির বিপিবির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পড়ে দেবেন বলে জানান আদালত। মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুব আলম হানি, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিবির বেনজির আহমেদ, সাবেক আইজিবির হাসান মাহমুদ খন্দকার, র্যাবের সাবেক প্রধান AKM শহীদুল হক, NSI এর সাবেক প্রধান জাউল হাসান, মতিঝিল বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সর্দার, মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক, 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর আহমেদ, তৎকালীন মতিঝিল থানা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর হক হিরণ, ইমরান আওয়ামী লীগের নেত্রী মমতাজ পারভীন, মতিঝিল থানার সাবেক ওসি ফরমান আলী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান সালাউদ্দিন সালো, মতিঝিলের সাবেক ডিসি নাজমুল আহমেদ, হামদাদ গ্রুপের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর মেজর ইকবাল, আশরাফুজ্জামান। আবেদন উল্লেখ করা হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র সাহেব ব্লগাররা ধর্মীয় অবমাননা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি এবং বাজে লেখালেখি করার প্রতিবাদে হেফাজত ইসলাম 13 দফা দাবি সরকারের কাছে দেয়। সরকার দাবি না মানায় 2013 সালে 5ই মে মতিঝিল শাপলা চত্বর রাস্তায় অবস্থান নেয় হেফাজত। ওই দিন রাত 11টা থেকে পরদিন বেলা 11টা পর্যন্ত রাস্তায় ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে আসামিদের যোগ সাজোয়া অন্য আসামিরা এজাহারে বর্ণিত পুলিশ ও আর্মি সদস্যরা মিলে নিরীহ মাদ্রাসা ছাত্র ও পথচারীকে ধরে তাদের উপর গণহত্যা চালায়। তাদের হত্যা করে লাশগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করে ফেলে। অভিযোগে বাবুল সর্দার চাকুরি আরো উল্লেখ করেন, এই সময় বহু মাদ্রাসা ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তাদের অভিভাবকরা সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষে কোনো মামলা নেয়নি। একজন রাজনীতিবিদ 3000 থেকে 3500 মানুষকে নির্বিচারে গণহত্যার কারণে আদালতে মামলাটি এনেছেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের বিভিন্ন স্থানে 11টি মামলা করা হয়েছে, যার মধ্যে আইটি হত্যা, একটি অপহরণ এবং 2টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হতে থাকে, যা অব্যাহত রয়েছে। সবকিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন বলছে ডক্টর ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হলো দ্রুত সম্ভব একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে। রোববার 18 আগস্ট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহ আবাসিক প্রধানদের ব্রিফ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করলেন। শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলছেন, আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। এ দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছে। ব্রিফিং শেষে কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন উপদেষ্টা। সূত্র বাসস।